প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। নেতাকর্মীদের দুর্ভোগ তৈরি না করার আহ্বান, জনপ্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ। বিক্রি বাড়লেও সরবরাহ বাড়েনি, ব্যবস্থাপনা ঘাটতিতেই জ্বালানি সংকট বলছেন বিশেষজ্ঞ। অতিরিক্ত তেল কেনার পরিকল্পনা নেই বিপিসির, পরিশোধন সক্ষমতা বাড়ানোর পরামর্শ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় ক্ষোভ। নড়াইলে 2 দফায় ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ, গাড়ি নিয়ে পালিয়েছেন ঘাতক চালক। উন্নত জীবনের আশায় মর্মান্তিক পরিণতি, সাগরপথে ইউরোপ যাওয়ার পথে খাদ্য সংকটে প্রাণ গেল 22 জনের, জীবিত উদ্ধার 26, বেশিরভাগই বাংলাদেশি। 2 মানব পাচারকারী আটক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত অর্ধশত। তেহরানে সামরিক কারখানায় পাল্টা আঘাত, দ্রুত সামরিক অভিযান শেষ করতে চায় যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে বৈঠকে বিভিন্ন দেশ। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। নয়াপল্টনে দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান হাজারো নেতাকর্মী। পরে কেন্দ্রীয় কার্যালয়ে মন্ত্রী, এমপি ও নেতাদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। বৈঠক শেষে বারান্দায় এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, কোনোভাবেই জনদুর্ভোগ তৈরি করা যাবে না, শৃঙ্খলার মধ্যে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার অবসান, প্রিয় নেতাকে দেখার পর নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী হওয়ার পর শনিবার সন্ধ্যা 7:30টার দিকে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। গাড়ি থেকে নেমেই নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর কার্যালয়ের ভেতরে অর্ধশত এমপি, মন্ত্রী ও নেতার সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন মন্ত্রী। তাদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। পরে কেন্দ্রীয় কার্যালয়ে বারান্দায় এসে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। স্লোগানে মুখরিত হয় নয়াপল্টন। আপনারা কি চান আমি অফিসে আসে? তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে। পরে কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চান তিনি। তবে রাস্তায় চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ তৈরি হলে তার পক্ষে নয়াপল্টনে আসা সম্ভব নয়। আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। অফিসে আমি আরো আসব, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়ে বলেন, ধৈর্য ধরে সবাইকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। ঠিক আছে, অনেক কাজ আছে আমাদের। দলীয় প্রধানের আগমন ঘিরে দীর্ঘদিন পর আবারও নয়াপল্টন উজ্জীবিত হয় হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতিতে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর তারা এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। আর দলটির নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর দেয়া দিক নির্দেশনা তারা যেমন অক্ষরে অক্ষরে পালন করবেন, তেমনি আগামীর দিনে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবেন অতীতের মতোই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। জ্বালানি তেলের মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন।
ঈদের ছুটির পর দ্বিতীয়বারের মতো বসে সরকারি দলের সংসদীয় সভা। শনিবার বিকেল 4টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকের শুরুতেই স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে শোক জানানো হয়। চিফ হুইপ জানান, দেশে তেলের কোনো সংকট নেই। মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশের দেশে তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের আগাম প্রস্তুতি থাকায় বাড়াতে হয়নি জ্বালানি তেলের দাম। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতা এসছে। পাচার হওয়ার যদি একটি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। এর আগে বেলা 11টায় শুরু হয় সংসদ কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা। বৈঠকে সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম, এমপিদের আবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে কমিটি। চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। রিয়েলি এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ, এরকম লোকজন দাওয়াত করেছি যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে। সংস্কারের পর 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের জন্য আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানান চিফ হুইপ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গত বছরের সমপরিমাণ জ্বালানি সরবরাহ করা হলেও কাটছে না সংকট। পেট্রোল পাম্প মালিকরা বলছেন, একদিকে যেমন চাহিদা বেড়েছে, অন্যদিকে থামেনি আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতাও। বিশেষজ্ঞরা মনে করেন, সমন্বয়হীনতা, যথাযথ পরিকল্পনার অভাব আর ব্যবস্থাপনাগত ঘাটতি চলমান সংকটের জন্য দায়ী। চাহিদা কমিয়ে সাশ্রয়ী হওয়ার পরামর্শ তাদের। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর পরিবাগের এই ফিলিং স্টেশনের কর্মকর্তাদের তথ্যমতে স্বাভাবিক সময়ে এখানে দিনে অকটেন বিক্রি হতো 20,000 লিটারের মতো। বর্তমানে যা উন্নীত হয়েছে 25 থেকে 30,000 লিটারে। তারপরও জ্বালানি তেল পেতে দীর্ঘ সারিতে অপেক্ষা গ্রাহকদের। কিন্তু কেন? আমাদের এখানে সরবরাহ স্বাভাবিক থাকার কারণে, অন্যান্য পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকার কারণে আমাদের এখানে চাপটা একটু বেশি। এই কারণে অনেকের ভিতরে একটা প্যানিক বাই তৈরি হয়েছে। রাজধানীর বিজয় সরণির এই ফিলিং স্টেশনের চিত্রও একই রকম। আগের তুলনায় বিক্রি বাড়লেও কমেনি গ্রাহকের চাপ, বরং দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এটা প্রেশার বেড়েছে। আগে লাইনটা ধরেন যে আমার জাহাঙ্গীর গেট কখনোই ক্রস করতো না, এখন তো এটা এর পিছনে চলে গিয়েছে। এবং বাড়ার কারণ হলো যে দুটো, একটা হলো যে অন্য জায়গায় না পেয়ে এখানে চাপ দিচ্ছে, আর একটা হলো যে ভিতরগতভাবে এটা আতঙ্কিত হয়ে তৈল একটু বেশি নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও জ্বালানি বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে, ইরান যুদ্ধ শুরুর পর সংকটের শঙ্কায় গ্রাহকদের বাড়তি তেল কেনার প্রবণতা দেখা দেয়। মার্চের প্রথম 5 দিনে ডিজেল বিক্রি হয় গত বছরের তুলনায় দ্বিগুণ হারে। পরিস্থিতি সামলাতে এরপর টানা 9 দিন তেল বিক্রি হয় রেশনিং পদ্ধতিতে। ঈদ যাত্রা সামনে রেখে রেশনিং উঠিয়ে নেয়ার পর 16 থেকে 18 মার্চ জ্বালানি তেল বিক্রির হার বাড়ে আগের বছরের একই সময়ের তুলনায় 10 থেকে 15%। ঈদের পর ডিপো থেকে তেল দেয়া হচ্ছে গত বছরের সঙ্গে মিল রেখে। তবে ঈদের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় প্রি অর্ডার জটিলতায় চাহিদা মাফিক তেল নিতে পারেনি অনেক পাম্প। তেল না দেওয়ার ফলে ওই পাম্পগুলো বন্ধ। একটা রাস্তায় যদি 10 কিলোমিটার মধ্যে 6টা পাম্প কোনো লোক বন্ধ দেখে, তার ভিতরে তো প্যানিক আরও বেড়ে যায়, কিরে ভাই তো তেল নেই। দিস ইজ দ্য রিয়েলিটি। এই বাস্তবতার নিরিখে সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত নিতে যত দেরি করবে, ততই প্রবলেম হবে। একই সঙ্গে চলমান সংকটের পেছনে ব্যবস্থাপনাগত ঘাটতিকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাগিদ দিচ্ছেন চাহিদা নিয়ন্ত্রণের কৌশল খোঁজার। আমাদের পেট্রোল অ্যান্ড অকটেন, হ্যাঁ, এর বেশিরভাগই ব্যবহার হয় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। এই যে আমাদের এতগুলো গাড়ি আছে, ওদের তো সরকারের কন্ট্রোলে। তারা যদি বলে দেয় 1 মাসের জন্য এখানে অর্ধেক ব্যবহার করতে হবে, ওকে, এটাকে বলে ফোর্সড কনজারভেশন, তাহলেই কিন্তু অনেক ডিমান্ড কমে যায়। বিশেষজ্ঞরা মনে করেন, সংকটে সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প নেই।
নীতি নির্ধারকদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের সংকট কিংবা সরবরাহ ঘাটতি নেই, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে এসে দেখা যাচ্ছে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি আর গ্রাহক ভোগান্তি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে পরিস্থিতি সামাল দিতে কতটা কৌশলী কিংবা ব্যবস্থাপনাগত দক্ষতা দেখাতে পারছে জ্বালানি বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি আমদানিতে একদিকে ভোগাচ্ছে দ্বিগুণ ব্যয়, অন্যদিকে সংকট আতঙ্কে বাড়তি চাপে ফিলিং স্টেশন। এমন প্রেক্ষাপটে অতিরিক্ত নয়, ষান্মাসিক পরিকল্পনার ভিত্তিতেই তেল কেনার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে ভবিষ্যতের সংকট মোকাবিলায় বাজার বিকেন্দ্রীকরণ ও পরিশোধন প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। সরকারিভাবে চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিভিন্ন দেশে তেল রফতানি করে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি আর তেল পরিশোধন প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজে আসছে না G2G চুক্তি। এতে অনিশ্চিত হয়ে গেছে লক্ষ্যমাত্রা অনুযায়ী সরবরাহের পরিমাণ। তাই চাহিদা মেটাতে আমদানিকারকদের বেশিরভাগই এখন স্পট মার্কেট নির্ভর। অনেক দেশ সংকট দীর্ঘমেয়াদীর আশঙ্কায় জোর দিয়েছে মজুদ বৃদ্ধিতে। যদিও এমন প্রেক্ষাপটেও বাংলাদেশ অতিরিক্ত তেল কেনার পথে হাঁটবে না বলে সাফ জানিয়েছে আমদানিকারক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। প্রোগ্রাম করি হলো 6 মাস করে, যেরকম G2G এবং আমরা পারচেজ ওপেন কম্পিটিশনের মাধ্যমে যেটা নেই, এই দুটোই আমরা 6 মাস করে প্রোগ্রাম করা হয়। এদিকে যুদ্ধের আগে বিশ্ববাজারে যেখানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল $60, বর্তমানে দাম বেড়ে তা $110 পৌঁছেছে। যুদ্ধ দীর্ঘ হলে লাগামহীন হবে অপরিহার্য এই তেলের বাজার। শঙ্কা জানিয়ে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একক আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। ইউরোপের দিকে তাকান, ওরা যখন রাশিয়ানের সাথে ওদের সমস্যা হচ্ছিল তখন কাতারের সাথে তারা চুক্তি করলো, বাট এখন কাতারের সাথে তারা এমনভাবে চুক্তি করলো রাশিয়ান পুরোটা বন্ধ করে দিল। এখন কি হচ্ছে, তাদের অলরেডি যুদ্ধের প্রথম দিনে 60-70% গ্যাসের দাম বেড়ে গেছে। সো এটা কিন্তু খুবই হার্মফুল। আপনাকে ব্যালেন্সিংটা এমনভাবে করতে হবে, এটা স্ট্র্যাটেজিক্যালি করতে হবে যাতে সাপ্লাই চেইনটা স্মুথ থাকে। দেশীয় প্রতিষ্ঠানের তেল পরিশোধন সক্ষমতা বাড়ানোর দিকেও জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ। আমাদের রিফাইনারি ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট আসা উচিত, সেটা বিদেশি কোম্পানি টু গভর্নমেন্ট অথবা বিদেশি কোম্পানি টু বাংলাদেশি কোম্পানি, যেভাবে হোক না কেন। আমাদের নেগোসিয়েশন স্কিলও অনেক দুর্বল। পেমেন্ট শিডিউল, এই জায়গাগুলোতেও আমাদের গভর্নমেন্টকে আরও খুবই ভিশনারি হতে হবে, আরও দূরদর্শী হতে হবে। বিভিন্ন ক্যাটাগরির 65 থেকে 70 লাখ মেট্রিক টন জ্বালানি কেনার লক্ষ্য বিপিসির। 6 মাসে যার পরিমাণ দাঁড়ায় 32 থেকে 35 লাখ মেট্রিক টন। অতিরিক্ত না কিনে সাশ্রয়ী নীতির অংশ হিসেবে গ্রাহক পর্যায়ে তেলের রেশনিং উঠিয়ে দিলেও ব্যবহার কমাতে ফিলিং স্টেশনগুলোতে কিছুটা রেশনিং করছে বিপিসি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নড়াইলে তেল না পেয়ে ট্রাক চাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাতে সদরের তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে যান ট্রাক চালক সুজাত। দীর্ঘ সময় পরও তেল না পেয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এরপর থেকে পাম্পেই অবস্থান করছিলেন ওই ট্রাক চালক। রাত 2টার পর কাজ শেষ করে সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাহিদ। পাম্প থেকে বের হতেই তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান নাহিদ। আশঙ্কাজনক অবস্থায় জিহাদুলকে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসক। তারে আমরা তেল দিতে পারিনি, যার কারণে সে নাহিদ কাকার উপর দিয়ে গাড়ি চালাই দিচ্ছে। আমার ছোট ভাই নাহিদকে পরিকল্পিতভাবে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু বিচার চাই। এই মুহূর্তে নড়াইল সদরে আছেন সহকর্মী সজীব রহমান, যাচ্ছি তার কাছে। সজীব, নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনের যে ম্যানেজার এখানে নাহিদ সর্দার, সে কিন্তু গত রাত্রে তেল নেওয়ার ঘটনায় এক ট্রাক চালকের সাথে বাকবিতণ্ডার ঘটনায় কিন্তু ট্রাক চালক তাকে চাপা দিয়ে হত্যার যে অভিযোগ উঠেছে, এই ঘটনাটি ঘটেছে গতকাল মধ্যরাতে কিন্তু এখানে যে তেল নেওয়াকে কেন্দ্র করে কিন্তু একজন ট্রাক চালক, যিনি এখানে ফিলিং স্টেশনে যারা সহকর্মীরা আছেন, তারা জানিয়েছেন যে
সুজাত নামে এক ট্রাক চালক আসেন, যিনি যে সিরিয়াল অমান্য করে কিন্তু তিনি তেল প্রত্যাশা করছিলেন। সে সময় কিন্তু যে এখানে যে পাম্প কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কিন্তু একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং ম্যানেজার নাহিদ যিনি ছিলেন তিনি কিন্তু অনেকটা নিরুৎসাহিত করেন যে যারা আগে আছে তাদেরকে তেল দেওয়া হবে। এভাবে একটা বাকবিতণ্ডার পরবর্তীতে কিন্তু একটা সময় কিন্তু তেল যে পাম্পে যে মজুদ ছিল সেটা কিন্তু ফুরিয়ে যায়। ফুরিয়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট সেই যে ট্রাক চালক ছিলেন তার সাথে কিন্তু আরো বাকবিতণ্ডা তুমুল আকার ধারণ করে। পরবর্তীতে কিন্তু প্রকাশ্যে সেই ট্রাক চালক কিন্তু পাম্পের যে ম্যানেজার আছে নাহিদ তাকে কিন্তু হত্যার হুমকি দেয়। এরকম একটি অভিযোগ কিন্তু পাম্পে যারা কর্মরত আছেন তারা কিন্তু জানিয়েছেন এবং আমরা সিসিটিভি ফুটেজেও সেটা কিন্তু স্পষ্টভাবে দেখতে পেয়েছি। রাত থেকে 2টার দিকে 2টার পরই কিন্তু যখন কাজ শেষ করে নাহিদ এবং তার এক বন্ধু জিহাদুল কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা করেন, তখন সেই যে ট্রাক চালক বাকবিতণ্ডায় লিপ্ত হয় সেই ট্রাকটিও কিন্তু এই পাম্পেই অবস্থান করছিল এবং সিসিটিভি ফুটেজ থেকে আমরা দেখতে পেয়েছি যে সেই যখন নাহিদ এবং তার বন্ধু মোটরসাইকেল যোগে রওনা করেন তখন সাথে সাথেই দ্রুত গতির সাথে ট্রাক চালকও তার ট্রাকটি নিয়ে কিন্তু তাদের পিছনে পিছনে ধাওয়া করে এবং এখানে কিন্তু একটু বড় একটা বিকট শব্দ পায় যে পাম্পে যারা সহকর্মীরা ছিলেন নাহিদের, তারা কিন্তু এগিয়ে গিয়ে দেখেন যে বেশ কিছুটা পথ পাম্প থেকে বেরোয় সিসিটিভি বাইরে যাওয়ার পরে কিন্তু দেখেন যে মোটরসাইকেলটিকে ধাওয়া করছে ট্রাক এবং প্রতিমধ্যেই কিন্তু মোটরসাইকেলটিকে কিন্তু সজোরে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরবর্তীতে কিন্তু তাকে এক প্রকার 20 থেকে 30 ফিট কিন্তু টেনে হেঁচড়ে নিয়ে যায় এবং পুনরায় চাপা দিলে তখন কিন্তু ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং যে নাহিদের যে বন্ধু জিহাদুল তার সাথে ছিল তার অবস্থা আশঙ্কাজনক অবস্থা। তাকে কিন্তু নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে যে এখানে এই তানভীর ফিলিং স্টেশনটি কিন্তু যমুনা অয়েল ডিপোর আন্ডারে কিন্তু তারা তাদেরকে তেল সরবরাহ করে থাকে। তা সেক্ষেত্রে এই পাম্পটিতে কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু তেল ঠিক মতো কিন্তু দিচ্ছিল না। যে যমুনা যে ডিপো আছে তারা কিন্তু মাত্র 6000 লিটার তেল কিন্তু এই ডিজেল সরবরাহ করেছিল এবং এই ডিজেল নেওয়াকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই ঝামেলা সৃষ্টি হয়। আমরা কিন্তু এই দেখেছি যে এই ফুয়েল পাম্পটিতে কিন্তু সকাল থেকেই তেল সরবরাহ বন্ধ আছে এবং যে নড়াইলের যে ফিলিং স্টেশনগুলো ছিল সেখান থেকে সারা সকাল থেকেই কিন্তু কোনো ফিলিং স্টেশন থেকেই কিন্তু তেল সরবরাহ করা হয়নি। আমরা এই ফিলিং স্টেশনে যে নাহিদের যে একজন সহকর্মী আছেন তার সাথে একটু কথা বলবো। যে আসলে জানতে চাই যে আসলে ঘটনা যেটা ঘটেছে এটাতে আপনারা কি আতঙ্কিত কিনা? 100 বার আতঙ্ক। আমরা কিন্তু দেখছিলাম যে আসলে সবাই এখানে আতঙ্কিত এবং তারা নিজেদের নিরাপত্তা চায়। এই ছিল নড়াইল থেকে সর্বশেষ। নড়াইল সদর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সজীব রহমান। সাতক্ষীরায় পাম্পে জ্বালানি তেল নিতে গ্রাহকের দীর্ঘ লাইন। এই মুহূর্তে সদর এলাকায় আছেন সহকর্মী আহমেদ বাপি, সরাসরি যাচ্ছে তার কাছে। বাপি, হয়রানির মধ্য দিয়েই ভোর থেকে এই পাম্পে দাঁড়িয়ে আছে মোটর বাইক চালকরা। আমি এখন আছি সাতক্ষীরা শহরের এবি খান পাম্পে। এই পাম্পে এখনো তেল দেওয়া শুরু হয়নি, তার আগেই ভোর 4টা থেকে এখানে মোটরসাইকেল বাইক আলারা লাইন দিতে শুরু করেছে। এই লাইনে দাঁড়িয়ে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে শুধুমাত্র হয় 500 টাকার তেল, কোথাও 300 টাকার তেল নেওয়ার জন্য। তাদের সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও এই দীর্ঘ ঘন্টার পর ঘন্টা প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে তারা যে এই তেলের অপেক্ষায় থাকে, এতে যারা তারা তাদের কর্মের যে সমস্যায় পড়ছে, যারা চাকরিজীবী তারাও যে সমস্যায় পড়ছে, একই সাথে তারা ব্যবসায়ী তারাও বিপাকে পড়েছে বলে জানিয়েছে আমাদেরকে। আমরা তাদের কাছ থেকে জেনেছি যে তারা এই তেলের জন্য ব্যবসা করতে পারছে না, তারা পাচ্ছে না। চাকরিজীবী বিশেষ করে রিপ্রেজেন্টেটিভরা তারা দিনের মধ্যে 50টা
ডাক্তারের ভিজিট করা লাগে, তারাও সেই ভিজিটে যেতে পারছে না, পড়ে আছে এই পাম্পের আশপাশে। আর এই পাম্পের আশপাশে সকাল এখনো তেল ছাড়া শুরু করেনি, অথচ দীর্ঘ 1 কিলোমিটার লম্বা লাইন পড়ে গেছে এই তেল নেওয়ার অপেক্ষায়। আর তারা আমাদেরকে যে জানিয়েছে যে এই ভোগান্তি কবে তাদের কাটবে, তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে। অনেক রোগী আনতে পারছে না, অ্যাম্বুলেন্সে তেলের অভাবে পথেই মারা যাচ্ছে অনেক রোগী। তারা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে এই সংকট নিরসনের জন্য। তারা বারবার এই ভোগান্তি থেকে রক্ষা পেতে এই সরকারের কাছে দাবি জানাচ্ছে। এদিকে তাদের এই দাবির সাথে সাথে পাম্পে প্রতিদিন 7-8টি জেলার 7-8টি পাম্পে যে তেলের সরবরাহ দিচ্ছে। 29টি পাম্প রয়েছে সাতক্ষীরায়, সেই 29টি পাম্পের মধ্য দিয়ে প্রতিদিন 7-8টি পাম্পে 20-25 হাজার লিটার পেট্রোল অকটেন সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তারা বলছে যে এটি নিয়ন্ত্রণে আনতে গেলে ফুয়েল কার্ডের মাধ্যমে আনা সম্ভব হবে বলে প্রশাসন মনে করছে। তার কারণ অনেক বাইকার আছে যাদের কোনো লাইসেন্স নাই। এই লাইসেন্স না থাকার কারণেই অনেক বাইকাররা 2-3বার করে তেল নিচ্ছে, যে কারণে এই সংকট সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন, জানিয়েছে অনেক বাইকাররা। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ পরিস্থিতি। সাতক্ষীরা সদর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ বাপি। সকালের সময় আরও থাকছে। চতুর্থবারের মতো অভিভাবক শূন্য দুদক, স্থবির কমিশনের কার্যক্রম ধারাবাহিকতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। সফল করতে হবে সব ধরনের প্রভাবমুক্ত রাখার পরামর্শ। জ্বালানি খরচ আর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দেশে কমছে ধান উৎপাদন, খালি পড়ে থাকছে মাঠ অথবা বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক। চালের আমদানি বাড়ায় কাজ হারাচ্ছেন কৃষিজীবী মানুষ। বিশ্লেষকদের মতে কৃষিপণ্য আমদানিতে দেয়া ভর্তুকি কৃষক পর্যায়ে বন্টন করতে পারলে খাদ্য নিরাপত্তার সঙ্গে দীর্ঘমেয়াদে সুফল পাবে সরকার। সুমন আহমেদের ক্যামেরায় সেলিয়া সুলতানার প্রতিবেদন। ধানের ক্ষেতের শীতল হাওয়া শান্ত করতে পারে না নীলফামারী থেকে আসা মোতালেবের চিন্তা। ক্ষেত মজুর ধানের ক্ষেতে যতটা তার চাহিদা ততটা নয় অন্য ফসলে। ধান ক্ষেত কমতেছে, সবজি খেতে 6 মাস পর একদিন এরকম যাই, ধান খেতে ওখানে ডাকে কম। কৃষি উৎপাদনে সবচেয়ে অলাভজনক মনে করা হয় ধান। ফলে কৃষি জমি খালি থাকলেও ক্ষতির ভয়ে কেউ ধান চাষে আগ্রহী নয়। সার, বিষ, কীটনাশক, পানি সবকিছুতে বেশি খরচ বেশি হওয়ার কারণে ভুট্টার দিকে কৃষক ঝুঁকে পড়তেছে, যার জন্য আপনার খাদ্য সংকট। যেভাবে খরচ তাতে করে আমার ধান ঘরে যে কয়টা লাগবে আর উনার কিনা খাইতে ওই কয়টা লাগবে, এই জন্য উনি করতেছে না। আনোয়ার কালাম পুরোপুরি গৃহস্থী। গত 10 দিন সেচ পাম্প ডিজেলের অভাবে চালু করতে পারেননি। ডিজেল যতদিন না পাবো তো এটা তো ডিজেল ছাড়া চলবে না। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা শুধুমাত্র যে সেসব দেশেই অস্থিরতা তৈরি করছে তা নয়, বরং অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মানুষের ভাগ্য নির্ধারণ করছে। এমন পরিস্থিতিতে কৃষিতে স্বনির্ভরতা তৈরি করা গেলে, অর্থাৎ কৃষিতে মহাপরিকল্পনা তৈরি করা গেলে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান টিকে থাকবে এবং শক্ত অবস্থানে থাকবে, ঠিক একইভাবে বিশ্বের বাণিজ্যের যে কোনো দরবারে অর্থাৎ দেন দরবারে শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশ। একদম চর এলাকায়, হাওড় এলাকায় ধানের ক্ষেত হয়ে যাচ্ছে তামাকের ক্ষেত, ধানের ক্ষেত হয়ে যাচ্ছে ভুট্টার ক্ষেত। কারণ কি? তারা দাম পায় না। আমদানি করতে যে ব্যয়টা হতো সেইটা আমাদের কৃষকের কাছে যাক সেই টাকাটা, এবং এটা আমার মনে হয় সরকারের জন্য সেটা ভালো হবে। 2015 থেকে 2026 অর্থবছর পর্যালোচনায় দেখা যায় গম ও চাল আমদানি হয়েছে 1,72,000 কোটি টাকার। এর মধ্যে শুধু চাল আমদানির ব্যয় প্রায় 37,500 কোটি টাকা। প্রত্যেকটা নেগোসিয়েশনের সময় একটা জিনিস প্রায়োরিটি জায়গায় থাকবে, সেটা হলো কোন কোন জিনিসের জন্য আমি লোকালি প্রোডাক্টের উপর ডিপেন্ড করব আর কোন কোন জিনিস আমাকে বিদেশ থেকে আনতে হবে। ওভার ডিপেন্ডেন্স কোনো কারণেই ভালো কিছু না। বৈশ্বিক যুদ্ধ ছাড়াও এই লোকসান গোনার দরদামে ফসলের জমি বছর গড়াতেই সরে যায় কয়েকশো একর দূরে। কোনো ভাটা বিস্ফোরার মতো উকি দেয় মাঠের মাঝে। খাল মরে, বাড়ে অনাবাদি জমি, যা মাটি আর জল শুষে নেওয়ার সাথে শুষে নিচ্ছে মানুষের আগামীকালের ভাগ্য।
সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ধামরাই, সাভার। গত ২০ বছরে কখনো ঠিকমতো থিতু হতে পারেনি দুর্নীতি দমন কমিশন। স্বাধীন সংস্থার ৭ কমিশনারের মধ্যে পূর্ণ মেয়াদ শেষ করেছে মাত্র ৩টি। বড় দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল সে ধারাবাহিকতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন দুদককে সফল করতে সব ধরনের প্রভাবমুক্ত রাখা জরুরি। তাসলিম তৌহিদের প্রতিবেদন। ২০০৪ সালে দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরু দুদকের। তবে ২ দশক পেরিয়েও যেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা পূর্ণতা পায়নি রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা। ৭টি কমিশনের মধ্যে ৪টিরই বিদায় ঘটেছে মেয়াদ শেষের আগে। সবশেষ গত ৩ মার্চ আগাম আভাস ছাড়াই পদত্যাগ করেন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও ২ কমিশনার। বিদায়ী চেয়ারম্যানের দাবি, নতুন সরকারের কাজের পথ সুগম করতেই স্বেচ্ছায় সরে দাঁড়ানো। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। তবে এই পদত্যাগকে নিছক স্বেচ্ছায় বা ব্যক্তিগত মানতে নারাজ টিআইবি। তারা বলছে, ক্ষমতার পালাবদলের সাথে কমিশনের শীর্ষ পদে পরিবর্তন দেশের পুরনো রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতির নেতিবাচক প্রভাব। পদত্যাগ এটি হতাশাজনক, তবে আমি মোটে অবাক হই না। হতাশাজনক এই কারণে যে এইভাবে পদত্যাগের বিষয়টি প্রশ্নবিদ্ধ। একটা প্রতিষ্ঠান হিসেবে তার সক্রিয়তা দেখেছি, আমরা প্রয়াস দেখেছি, কিছু সাফল্য হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এটি আসলে পর্যাপ্ত একটা প্রতিষ্ঠানকে তার যে নির্ধারিত সময়সীমা সেটি কাজ করতে না দেওয়ার কারণে কতটুকু সাফল্য বা ব্যর্থতা হলো সেটাও যথাযথ পরিমাপ করা সম্ভব হচ্ছে না। মোমেন কমিশনের ১৫ মাসের মেয়াদে দুদকে জমা পড়েছিল অন্তত ১৫,০০০ অভিযোগ। শেখ হাসিনা পরিবারের সদস্য থেকে শুরু করে প্রভাবশালী সাবেক মন্ত্রী ও আমলা মিলিয়ে ৩৫০০ ভিআইপি জড়িয়েছিলেন সংস্থাটির জালে। এই ধারাবাহিকতা ধরে রাখতে প্রভাবমুক্ত কাজের পরিবেশের তাগিদ সংস্থার সাবেক মহাপরিচালকের। স্বাধীনচেতা মানুষ এবং যারা এই অনুসন্ধান, তদন্ত, দুর্নীতি এই সমস্ত বিষয়কে বোঝেন, আপোষহীন এরকম যোগ্য মানুষদের আসার দরকার। কিন্তু সেই সাথে আসলেই হবে না, সেই সাথে সরকারকে অনুকূল পরিবেশটা নিশ্চিত করতে হবে। অভিভাবক শূন্য দুদকে দ্রুত যোগ্য কমিশন নিয়োগের মাধ্যমে কাজের গতি ত্বরান্বিত করার আহ্বান বিশ্লেষকদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জামাত নেতার মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের উপনির্বাচনে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সমর্থন আদায়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। শ্রীবদ্দী ও ঝিনাইগাথী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে শেরপুর ৩ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতে ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সাবেক জেলা সভাপতি মাহমুদুল হক রুবেল। জামাতে ইসলামী থেকে লড়ছেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই ও দলটির জেলা ব্যবসায়ী শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান। এছাড়া প্রার্থী হয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মাস্কবাদী অংশের নেতা মোহাম্মদ মিজানুর রহমান। প্রচারণা শুরুর পর থেকেই প্রার্থীরা সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সহ নানা আয়োজনে অংশ নিয়ে সমর্থন চাইছেন ভোটারদের, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এই বিষয়গুলিকে প্রাধান্য দেব এবং সেই সঙ্গে আমাদের এই ঝিনাইগাতি পর্যটন এলাকা রয়েছে, আমাদের এই পর্যটন এলাকাকে আরও বেশি যেন ছড়িয়ে দেওয়া যায় নাম, সেই জন্য পর্যটন এলাকার অবকাশটাকে আমরা উন্নত করব। প্রশাসনের যারা ছিলেন তারা আমাকে যেভাবে আশ্বস্ত করেছে যে শেরপুর ৩ আসনটা কোনোভাবে বিশৃঙ্খলা হবে না এবং তারা শতভাগ এটাতে একটা ফেয়ার নির্বাচন করবে। তো নুরুজ্জামান বাদল ভাইয়ের যে মাঠটা তৈরি করা ছিল, আমি আশা করি যে আমি যেভাবে মাঠে কাজ করছি খুব তাড়াতাড়ি সেই মাঠটা ইনশাল্লাহ আগের মতো হয়ে যাবে। তবে ভোটাররা বলছেন অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে অভিজ্ঞ, সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। বাজারে অনেক পানি উঠে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা করে তাদের অনেক মাল সামানা ক্ষতি হয়। আমাদের বিরিবান টিকসই করে দেখ, চাই উন্নয়ন করব, ওকে আমরা ভোট দেব। আমি চাই ভালো
একজন এমপি হোক, যেটা আমাদের মানুষের কল্যাণের জন্য সবসময় নিয়োজিত থাকবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রত্যেক দলের কাছেই আমাদের আহ্বান যে তারা পর্যাপ্ত ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন, এবং আমরা ভোটারদেরকে এই মেসেজ দিচ্ছি যে আগামী 9 এপ্রিল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি অত্যন্ত নিরপেক্ষভাবে এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে হবে। আসনটিতে ভোটার সংখ্যা 4,02,029 জন। সময় সংবাদ, শেরপুর। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আশিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, দৌলতদিয়ার এই 3 নম্বর ফেরিঘাটে বাস ডুবির 87 ঘন্টা পেরিয়ে গেছে। সর্বশেষ 26 জনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপরে নতুন করে আর কোনো মরদেহর সন্ধান কিন্তু এই নদীতে মেলেনি। আমরা গত কয়েকদিন ধরে এখানে আছি। ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট, নৌবাহিনী, কোস্টগার্ড, এই সব সংস্থার ডুবুরি দলের সদস্যরা কিন্তু গত কয়েকদিন ধরেই পদ্মা নদীতে অভিযান চালাচ্ছেন। তারা নতুন করে কোনো মরদেহ পাওয়া যায় কিনা, কিন্তু এখনো পর্যন্ত কোনো মরদেহর সন্ধান আর মেলেনি। কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে কোনো স্বজনরাও এখানে যে দাবি করবে যে তার স্বজনরা নিখোঁজ আছে, এমন কোনো ঘটনাও নেই। কোনো স্বজন নদী পাড়ে এসে আহাজারি করছে না, তারা দাবি করছে না যে তাদের স্বজনরা নিখোঁজ আছে। তারপরও এই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌবাহিনীর ডুবুর ইউনিট তারা গত কয়েকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আরও কোনো নিখোঁজ আছে কিনা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নিখোঁজের নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই যে কতজন নিখোঁজ থাকতে পারে কি নেই। ফায়ার সার্ভিসের কাছেও নেই, প্রশাসনের কাছেও নেই। আমি গলন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে বাসে 40 জন যাত্রী ছিলেন। তিনি বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন, অর্থাৎ 40 জন টিকিট কেটে উঠেছিলেন, বাসের চালক ছিলেন। এবং যেহেতু ঈদ মৌসুম, ঈদ শেষে ঢাকায় ফিরছিলেন যাত্রীরা, চালক বা সুপারভাইজার তারা নতুন করে তারা যাত্রী রাস্তা থেকে কোনো যাত্রী উঠাতে পারেন গাড়িতে, এমন সংখ্যা হতে পারে 45 জন যাত্রী থেকে থাকতে পারে। এর মধ্যে 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি জীবিত যে কতজন উদ্ধার হয়েছে এরকম কোনো নির্দিষ্ট পরিসংখ্যানও প্রশাসনের কাছে নেই। তবে আমরা প্রথমে জেনেছিলাম 7 জন জীবিত উদ্ধার হয়েছে, পরে আমরা জানতে পেরেছি যে 11 জন জীবিত উদ্ধার হয়েছে। আজকে এই মুহূর্তে দৌলতদিয়ার এই যে 3 নম্বর ফেরিঘাটে সকাল 8টার কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের ডুবুর ইউনিট তারা এখানে চলে এসেছে। তারা উদ্ধার অভিযান আজকেও পরিচালনা করবেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 2টি অ্যাম্বুলেন্স এখানে এনে রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের রাজবাড়ী ইউনিটের ফায়ার সার্ভিসের রাজবাড়ী জেলা কার্যালয়ের যিনি উপসহকারী পরিচালক সোহেল রানা, তার নেতৃত্বে এখানে অভিযান পরিচালনা করা হবে। তারা এর মধ্যে প্রস্তুতি নিচ্ছেন। তাদের স্পিড বোট আসছে, স্পিড বোট আসার পর তারা নদীতে স্পিড বোট নিয়ে টহল কার্যক্রম চালাবেন, অর্থাৎ তারা উদ্ধার তৎপরতা কার্যক্রম চালাবেন যে নদীতে কোনো ভাসমান মরদেহ পাওয়া যায় কিনা। আর গতকাল আমরা দেখেছি এই যে পন্টুন, এই পন্টুনটিও কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এই পন্টুনের নিচে কোনো মরদেহ আছে কিনা সেই বিষয়টি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এবং সাথে কোস্টগার্ড, BWTA এবং নৌবাহিনীর ডুবুরি ইউনিটও ছিল। তারা এখানে এই পন্টুন সরিয়ে তারা তল্লাশি চালিয়েছেন, তবে এখানে কিন্তু কোনো মরদেহ পাওয়া যায়নি। তো সবশেষ এই 26 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নতুন কোনো মরদেহ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। উদ্ধার অভিযান আজকেও চলবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আশিকুর রহমান। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। জীবনটা শহুরে, কিন্তু সেই জীবনও ঠিক যেন জীবন নয়, কীটের মতো বেঁচে থাকা। শহরের বস্তিতে বসবাস করা মানুষের জীবনকে আর ভিন্নভাবে ব্যাখ্যা করার উপায় আছে, যেখানে মিলছে না ন্যূনতম মৌলিক অধিকার। স্বাস্থ্য থেকে শিক্ষা সবই নাগালের বাইরে। ময়মনসিংহের বস্তিবাসীদের সুবিধার আড়ালে বেঁচে থাকার সে গল্পই তুলে এনেছেন ওবায়দুল হক। ছবি তুলেছেন গগন পণ্ডিত। ময়মনসিংহ মহানগরের গর্বও এখন তার। ঝাঁ চকচকে দালান, আকাশের সঙ্গে গল্প করে। বিলাসী শপিং মল, রেস্তোরাঁ, কি নেই এখানে।
তবে এই শহরে প্রায় 2.5 লাখ মানুষ আছেন যাদের ঠিক যেন দেখা যায় না, মানে দেখতে পায় না কেউ, যাদের গল্প পুরোটাই দুঃখে ভরা, অথচ তারাই শহরের গতি ঠিক রেখেছেন। মোটে মজুরি করে, রিক্সা ঠেলে, সবজি আনাজ বিক্রি করে বাসাবাড়ি গুছিয়ে রাখতে কিংবা হেঁসেলটাও যাদের হাতছাড়া চলে না, সেই মানুষগুলো কোথায় থাকেন, কেমন থাকেন, নাকি তাদের মানুষের মতো স্বাভাবিক জীবন নেই, তারই বা কে খোঁজ রাখে? নগরীর এক একটি বস্তির ভাঙাচোরা একই ঘরে 10-12 জনের বসত, এক টয়লেটে অনেক মানুষ। এখানে জীবনটা অন্যরকম। পানি আইসা ঘর বুঝে যা, এরপর আমরা থাকতে পারি না। শুধু এখন ঘরের মধ্যে আমরা নাতিন পুতির যা আছে এই ঘরের মধ্যে বসবাস করতেছি। তোমরা একটা বাথরুমে মনে করুন নিচের 50-60 জন মানুষ ব্যবহার করতে হয়। শুধু কি তাই, এখানকার শিশুরাও নিজেদের নাম লেখাচ্ছে অদৃশ্য মানুষের দলে। স্বপ্ন নেই, শিক্ষাও আটকে যায় জীবনের মতোই শৈশবেই। যদিও এখানকার মানুষও জানে মৌলিক অধিকার বলতে কেতাবি কথাগুলো, হয়তো এতদিনে তারা বিশ্বাস করতে শুরু করেছে এসব বিষয় বস্তির মানুষের জন্য নয়। স্কুলে ভর্তি হয়েছিলাম, 6 পর্যন্ত পড়ছি, পড়তে পারি নাই। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এসব আমাদের মৌলিক অধিকার। আমরা কেন এগুলো থেকে বঞ্চিত থাকব? আমরা কি মানুষ না? আমরা আশা করি নতুন সরকারটি বস্তিবাসীদের নজর দিবেন, তাদের শিক্ষা, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা তারা যেন একটি উন্নত জীবনযাপন করতে পারে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, চটকদার মেগা প্রকল্প হাতে না নিয়ে পিপিপি মডেলের মাধ্যমে এলাকা ভিত্তিক নির্দিষ্ট পাইলট প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ঘটাতে হবে বস্তিবাসীর জীবনমানের পরিবর্তন। পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ তৈরি হলো, যারা কিনা একটা নির্দিষ্ট পাইলট আকারে একটা নির্দিষ্ট প্রকল্পে একটা নির্দিষ্ট বস্তিবাসীর উন্নয়নের ক্ষেত্রে কাজ করতে পারে। বস্তিগুলোতে যে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে তা স্বীকার করেছেন নগর প্রশাসকও। বলছেন কিছু আশার কথা। এই বস্তির জায়গাটার মালিক জেলা প্রশাসন। আমি জেলা প্রশাসনের কথা বলেছি যে যদি ওনারা আমাকে অনুমতি দেয় আমরা সেখানে নতুন করে ঘর নির্মাণ করে দিব। ময়মনসিংহ নগরীতে সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন 291টি বস্তিতে বসবাস 59,512টি পরিবারের। এতে মোট জনসংখ্যা 2,56,979 জন। সময়ের সঙ্গে বদলেছে শহর, তবে বদলায়নি বস্তিবাসীর জীবনমান। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা ছাড়া এই জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়বে। তাই নতুন সরকারের কাছে এখন তাদের প্রত্যাশা মানবিক জীবনযাপনের ন্যূনতম সুযোগ যেন নিশ্চিত করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ঈদ উল ফিতরের টানা ছুটিতে আশানুরূপ পর্যটকের দেখা মেলেনি মৌলভীবাজারে। সড়কের বিভিন্ন স্থানে সংস্কার চলায় তৈরি হয় যানজট। অন্যদিকে রয়েছে ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগও। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের বিষয়টি ঊর্ধ্বতনদের অবগত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। শাহ অলিদুর রহমানের তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। পাহাড়, টিলা, ঝর্ণা আর সবুজ চা বাগানে ঘেরা অপরূপ সৌন্দর্যের জনপদ মৌলভীবাজার। শ্রীমঙ্গল, কমলগঞ্জ সহ প্রায় সবকটি উপজেলাতেই গড়ে উঠেছে আধুনিক হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজ। ঈদ সহ বিভিন্ন লম্বা ছুটিতে এসব পর্যটন কেন্দ্রগুলোতে ঢল নামে ভ্রমণ পিপাসুদের। তবে এবার ঈদ উল ফিতরের টানা ছুটিতে ছিল কিছুটা ভিন্ন চিত্র। পর্যটন সংশ্লিষ্টরা জানান, সড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলায় সৃষ্টি হয় যানজট। অন্যদিকে পাওয়া যায় না পর্যাপ্ত সংখ্যক ট্রেনের টিকিট। এতে স্থানীয় দর্শনার্থীর দেখা মিললেও কম মিলছে পর্যটকদের সংখ্যা। এতে কাঙ্ক্ষিত ব্যবসা হয়নি দাবি পর্যটন ব্যবসায়ীদের। আমাদের রাস্তাটার অবস্থা খুবই খারাপ। গেস্টের কিছু থাকে যে আমরা আসলে আসতে অনেকগুলো সময় লাগে। আমরা যে আশা নিয়ে বসছিলাম ওই আশা আমাদের ফিল আপ হয় নাই। অন্যান্য বারের চাইতে এবারের পর্যটক তুলনামূলক একটু কম। যারা টুরিস্ট সকল খায়, কিন্তু এবার টুরিস্ট এমন আইছে না। রাস্তাঘাট আরেকটু ভালো হইতো, তাহলে হয়তো পর্যটনরা এসে আরো সুবিধা পেত। আমরা চাই যোগাযোগ ব্যবস্থাটা একটু সুন্দর হোক। ব্যবসা করেছি, তবে ওইভাবে যে আমরা আহামরি লাভবান হয়েছি এরকম না। পর্যটকদের ভোগান্তির বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ন্যাশনাল হাইওয়ের কিছু বিষয় আছে যেগুলো আমাদের স্থানীয় প্রশাসনের হাতে না, আসলে সেটা আমরা সংশ্লিষ্ট দপ্তর প্রধান বা কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমরা জানাচ্ছি। জেলায় শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। সকালের সময় লিবিয়া থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় গ্রিস উপকূলে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানা গেছে। এ সময় 21 জন বাংলাদেশি সহ মোট 26 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে 2 জনকে আটক করা হয়েছে।
লিবিয়ার পূর্বাঞ্চলের টব্রুক বন্দর থেকে ২১ মার্চ যাত্রা শুরু করে ছোট একটি ডিঙি নৌকা। বার্তা সংস্থা এএফপি জানায় ৪৮ জন আরোহী নিয়ে রাবারের নৌকাটি গন্তব্যহীনভাবে ৬ দিন সাগরে ভাসছিল। এ সময় খাবার ও পানির অভাবে অনেকে মারা যান। শেষ পর্যন্ত ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলের কাছে নৌকাটিকে শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়। ইউরোপীয় সীমান্ত সংস্থার জাহাজ নারী ও শিশুসহ ২৬ জনকে জীবিত উদ্ধার করে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি, যা এই রুটে বাংলাদেশি অভিবাসীদের ঝুঁকিপূর্ণ যাত্রা চিত্রকে আবারও সামনে আনে। বড় দেওয়ার কথা, কিন্তু আমরা বড় শিপ দেওয়ার কথা, শিপ দেয় নাই। প্রতারণা করে আমরা হাওয়ার বোর্ড দিছে, কোনো জিপিএস ট্র্যাকার বা জিপিএস কোনো ম্যাপ দেয় নাই, কিচ্ছু দেয় নাই। বলছে যে সোজা চলে যাও। ৩০ জনের মধ্যে ১৮ জন মারা গেছে, আর বাকি লোক বেঁচে আছে। আমরা গ্রিক কোস্টগার্ড জানিয়েছে খারাপ আবহাওয়া, দিক হারানো এবং খাবার পানির অভাবে এই মৃত্যুর প্রধান কারণ। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই ঘটনায় দক্ষিণ সুদানের ২ তরুণকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে মানব পাচার, অবৈধ প্রবেশ এবং অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে সমঝোতায় আসার পরিবর্তে ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক শাহর পুত্র রেজা পাহলভি। তবে এই যুদ্ধ থামাতে এগিয়ে এসেছে পাকিস্তান। দেশটির মধ্যস্থতাকারী ভূমিকাকে স্বাগত জানিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে চায় বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। একই সময় ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় সামরিক হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হাউথি গোষ্ঠী। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযানে হতাহত বাড়ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি গ্রামে কয়েকজন আহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১৫০ মানুষ। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। একই সময়ে ইসরায়েল দাবি করছে তারা তেহরানের সামরিক শিল্প কারখানা ও নৌ সরঞ্জাম উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধাক্কা। পাশাপাশি ইরানের সঙ্গে একাত্মতা পোষণ করে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউতি। এমন উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে বক্তব্য দেন ইরানের সাবেক শাহর পুত্র রেজা পাহলভি। বলেন, ইরানের জনগণ আর বর্তমান শাসনের সঙ্গে সমঝোতায় ফিরবে না। দীর্ঘদিনের দমনপীড়ন ও সহিংসতার কারণে জনগণ পুরো শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায় বলে দাবি করেন তিনি। পাহলভি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে আলোচনা করলে তার সাময়িক সমাধান দেবে, এতে ভবিষ্যতে আবারও একই হুমকি তৈরি হবে। তিনি যুক্তরাষ্ট্রকে সমঝোতার পরিবর্তে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। The Iranian people have a fighting chance to end this regime of terror and chaos. What we ask of America now is simple. Stay the course. Do not throw this crumbling regime a lifeline. Pave the way for the Iranian people to finish the job. যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বিভিন্ন দেশ। পাকিস্তানের মধ্যস্থতার প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট। চলমান আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ইসলামাবাদে সৌদি আরব, মিশর ও তুরস্ক সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন, যেখানে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের উপায় খোঁজা হচ্ছে। তবে কনজারভেটিভ পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, যুক্তরাষ্ট্র কিছুদিনের মধ্যে অভিযান শেষ করতে চায়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান থেকে ট্রাম্পের প্রাথমিক লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। দীর্ঘমেয়াদী হুমকি এড়াতে সামরিক অভিযান আরও কিছুদিন চলবে বলেও জানান ভান্স। গ্যাসের দাম শীঘ্রই কমবে বলেও আশ্বাস দেন তিনি। সাদিয়া তাসনিম, সিঙ্গাপুরে পৌঁছে একদিনের বিশ্রাম শেষে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ। গেওল্যাং ট্রেনিং ফিল্ডে প্রায় ঘণ্টা খানেকের সেশনে ঘাম ঝরান হামজা সমিত্রা। চাপ থাকলেও জয় নিয়ে বাছাই পর্ব শেষের প্রত্যাশা শেখ মোরসালিনের। একই লক্ষ্য কোচেরও। আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে লাল সবুজ প্রতিনিধিরা। সিঙ্গাপুর পৌঁছে একদিনের বিশ্রাম শেষে আবারও ব্যস্ততা। এবার অবশ্য হারানোর কিছু নেই, তবে দেশের ফুটবলের নবজাগরণকে বিশেষ করার সুযোগ হামজা সমিতদের সামনে। গেওল্যাং ট্রেনিং ফিল্ডে চলে প্রায় ঘণ্টাখানেকের সেশন। কৌশলে নয়, বাড়তি মনোযোগ ছিল পাসিং আর ড্রিবলিংয়ে। হাবিয়ার কাবরেরার জন্যও এই ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ডাগআউটে তার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে সিঙ্গাপুরের মাঠে। এরই মধ্যে বাছাই পর্ব উতরে গেছে সিঙ্গাপুর। জিতেছে ঢাকায় হওয়া প্রথম লেগে। ঘরের মাঠে দলটা নামবে আরও বেশি শক্তিশালী হয়ে।
আন্ডারডগ হলেও জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন কোচ হাবিয়ার কাবরেরা। শিষ্যদের কাছে প্রত্যাশা ভুল ত্রুটি শোধরানোর। ভিয়েতনাম ম্যাচের ফলাফল অবশ্যই হতাশাজনক, কিন্তু সেখান থেকে অনেক ইতিবাচক দিক নেয়ার আছে। একটি উচ্চ র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলা দলের জন্য দারুণ অভিজ্ঞতা। সেই ম্যাচ থেকে শেখা বিষয়গুলো আমরা সিঙ্গাপুরের বিপক্ষে কাজে লাগাবো। আমাদের প্রধান লক্ষ্য জয়। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি এবং ছোটখাটো ভুল কমিয়ে আনতে পারি, তবে আমরা অবশ্যই 3 পয়েন্ট পাবো। স্বস্তির খবর, চোট কাটিয়ে ফিরতে প্রস্তুত ফয়সাল ফাহিম আর কাজেম শাহ। তবে কার্ড নিষেধাজ্ঞায় এ ম্যাচে থাকছেন না তপু বর্মন আর রাকিব হোসেন। দুই অভিজ্ঞর অনুপস্থিতি যে ভোগাবে মেনে নিয়েছেন মোরসালিন। বাকিদের কাছে তাই প্রত্যাশা বাড়তি কিছুর। চাপ থাকবে, বাট আমরা চেষ্টা থাকবে চাপকে না নিয়ে কিভাবে, যেহেতু মানে আমাদের ম্যাচগুলোর ভালো, তো এবার যদি আমরা এই ম্যাচটা কোনোভাবে যদি আমরা ভালোভাবে জিততে পারি, তাহলে আমরা সেকেন্ড হয়েও শেষ করতে পারবো আমরা। তো আমরা এইটাই চাই যে ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। সবাই আমরা মেন্টালি বলেন সবাই খুবই রেডি। টিকিটও নাকি পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে তারা টিকিট কেটেছেন। তো আমরা চেষ্টা থাকবে, আমরা তো এখানে অবভিয়াসলি জেতার জন্য এসেছি। তাদের কাছে দোয়া চাই আমরা, এবং দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমরা জিততে পারি ম্যাচটা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের খেলা 5 ম্যাচে মাত্র একটাই জয় পেয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরকে হারালে দ্বিতীয় স্থানে থেকে শেষ করার সুযোগ থাকবে লাল সবুজদের। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। নেতাকর্মীদের দুর্ভোগ তৈরি না করার আহ্বান, জনপ্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশ। বিক্রি বাড়লেও সরবরাহ বাড়েনি, ব্যবস্থাপনা ঘাটতিতেই জ্বালানি সংকট বলছেন বিশেষজ্ঞ। অতিরিক্ত তেল কেনার পরিকল্পনা নেই বিপিসির, পরিশোধন সক্ষমতা বাড়ানোর পরামর্শ। এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় ক্ষোভ। নড়াইলে 2 দফায় ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ, গাড়ি নিয়ে পালিয়েছেন ঘাতক চালক। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকবেন সময়ের।